প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কোষীয় শ্বসন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। কোষীয় শ্বসন হচ্ছে যে শ্বসন যখন কোষের মধ্যে হয়। কোষীয় শ্বসন আর শ্বসনে দুটো কথা কিন্তু একই। সেলুলার রেসপিরেশন বা রেসপিরেশন কথাটা একই অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কোষের মধ্যে শ্বসন হয়। আর ফুসফুসে যেটা হয় সেটা হলো শ্বাসকার্য। সেটা কিন্তু শ্বসন নয়, সেটা প্রকৃতপক্ষে হচ্ছে শ্বাসকার্য, অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাস, এটা ফুসফুসের মাধ্যমে হয়। তাহলে সেই শ্বসন অর্থাৎ কোষীয় শ্বসন কাকে বলবো না, আমরা জানি যে বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন, প্রতি মুহূর্তে শক্তি প্রয়োজন হয়। আর সেই শক্তি আসে কোথা থেকে না খাদ্য থেকে। খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি আবদ্ধ থাকে, খাদ্যের মধ্যে সেই শক্তিটাকে মুক্ত হতে হয়। কিভাবে শক্তির মুক্তি হয় না, শক্তির মুক্তি হয় খাদ্যের জারণের মাধ্যমে। খাদ্য যখন জারিত হয় তখন খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তি আবদ্ধ ছিল সেই শক্তি মুক্ত হয়, তাপ শক্তি রূপে, গতিশক্তি রূপে মুক্ত হয়, এবং সেই শক্তির দ্বারা আমরা কিন্তু বেঁচে থাকি, আমাদের সমস্ত কাজকর্ম আমরা করতে পারি। আমাদের শরীরের মধ্যে যে অর্গ্যানগুলো রয়েছে সেগুলো কাজ করতে পারি, আর কোষগুলো বেঁচে থাকে। এই যে সমগ্র প্রক্রিয়াটি কিন্তু কোষের মধ্যে হয়। এই যে শ্বসন, এই প্রক্রিয়াটা কোষে হয়, কোষের ভেতরে। এবং কোষের মধ্যে কোথায় হয় না সাইটোপ্লাজমে হয় আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। যারা সবাত শ্বসন করে, অর্থাৎ যারা বাতাসের অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায়, তাদের ক্ষেত্রে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া যে কোষ অঙ্গাণু তার মধ্যে ঘটে। তাহলে আমরা কোষীয় শ্বসন কি বলবো না, কোষ মধ্যস্থ খাদ্যের জারণের ফলে শক্তির মুক্তিকে বলা হয় কোষীয় শ্বসন। এবার এর সঙ্গে দহনের কিন্তু আমরা বেশ মিল পাই। তার কারণ কি বলতো না, কোনো দাহ্য বস্তু যখন, সেটা কাঠ, কয়লা, ঘুঁটে ইত্যাদি যাই হোক না কেন, দাহ্য বস্তুকে যখন দহন করা হয়, পোড়ানো হয়, তার থেকে শক্তি উৎপন্ন হয়। তাহলে তাহলে কেন, কি শক্তি না, তাপ শক্তি উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয়। এবং তাহলে সেই শক্তিটা কোথায় ছিল না, দাহ্য বস্তুর মধ্যে আবদ্ধ ছিল। তাহলে আবার খাদ্যের মধ্যে যে আবদ্ধ থাকে শক্তি, সেটাও শ্বসনের সময় মুক্তি হয়। অর্থাৎ দহন ও শ্বসনের মধ্যে একটা মিল পাই, কিন্তু পার্থক্য রয়েছে অনেক বেশি। কিরকম না, শ্বসন কোষের মধ্যে ঘটে, দহন যে কোনো দাহ্য বস্তুর মধ্যে হয়, কোনো কোষের ভেতরে দহন হয় না, দহন হয় দাহ্য বস্তু। আর এটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, অর্থাৎ উৎসেচক প্রয়োজন হয় শ্বসনের জন্য, কিন্তু দহনের জন্য কোনো উৎসেচকের প্রয়োজন নেই। এটা অক্সিজেনের উপস্থিতি থাকলেই হবে। কিন্তু শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হতে পারে, আবার নাও পারে। যেমন সন্ধান প্রক্রিয়া এক প্রকার শ্বসন, অক্সিজেন থাকলো কি না থাকলো কিছু আসে যায় না। অবাধ শ্বসন মুক্ত অক্সিজেন ছাড়াই হয়। তাহলে এটা হলো। এছাড়া শ্বসনের ফলে, যেহেতু শ্বসন উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া, তাই এখানে শক্তি যে মুক্ত হয় ধীরে ধীরে এবং ধাপে ধাপে মুক্ত হয়। কিন্তু দহন হলো অনিয়ন্ত্রিত প্রক্রিয়া, অর্থাৎ একসাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আবার শ্বসনে কিন্তু আলো উৎপন্ন হয় না, ব্যতিক্রম আছে, যেমন জোনাকিতে আলো উৎপন্ন হয় শ্বসনের ফলে উৎপন্ন শক্তি থেকে, বা কিছু ওই জৈব আলো উৎপন্ন করে সামুদ্রিক কিছু প্রাণী রয়েছে সেগুলোর ক্ষেত্রে বা হয়। আবার কিছু বিদ্যুৎ উৎপন্ন করে, যেমন ইলেকট্রিক রে মাছ আছে, এগুলো শ্বসন থেকে উৎপন্ন হয়, এগুলো ব্যতিক্রম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আলো উৎপন্ন হয় না। কিন্তু দহনের ক্ষেত্রে অনেক সময় বা বেশিরভাগ সময় আগুনের সাথে সাথে কি হয়, তাপ এবং আলো দুটোই উৎপন্ন হয়। তাহলে আমরা বেশ কিছু পার্থক্য আমরা আলোচনা করলাম, তোমরা বই থেকেও এটা দেখে নিতে পারবে। এইবার আমরা আসছি কোষীয় শ্বসন কত রকমের হয়। কোষীয় শ্বসন তিন প্রকার: সবাত শ্বসন, অবাত শ্বসন আর সন্ধান। সবাত শ্বসন মনে রাখবে যে শ্বসন প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য, কোষ মধ্যস্থ যে খাদ্য, সেটা তা সাধারণত গ্লুকোজ, কোষের ভেতরে যে খাদ্য সেটা সরল খাদ্য, সাধারণত তা গ্লুকোজ হয়, মুক্ত অক্সিজেন দ্বারা জারিত হয়। মুক্ত মানে একেবারে খোলা, বাতাসে যে অক্সিজেন রয়েছে মুক্ত অক্সিজেন দ্বারা জারিত হয়, এবং তার ফলে খাদ্যের মধ্যে আবদ্ধ থাকা যে শক্তি তা সম্পূর্ণরূপে মুক্ত হয়। খাদ্যের সম্পূর্ণ জারণ হয় এবং খাদ্যের মধ্যস্থ শক্তির সম্পূর্ণ মুক্তি হয়। সেই শ্বসনকে বলা হয় সবাত শ্বসন। আমরা দেখে নিই। C6H12O6 গ্লুকোজ, এটা বিক্রিয়া।
6O2 মুক্ত অক্সিজেন বিভিন্ন এনজাইম অর্থাৎ উৎসেচকের সাহায্যে বিক্রিয়া হয়। 6CO2 কার্বন ডাই অক্সাইড, 6H2 অর্থাৎ 6 অণু জল উৎপন্ন হয় এবং 686 কিলো ক্যালোরি শক্তি, 686 কিলো ক্যালোরি শক্তি অর্থাৎ 1 গ্রাম অণু গ্লুকোজ থেকে 1 গ্রাম অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণ হলে 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই হলো সবাত শ্বসন। আমরা এই সবাত শ্বসন কোথায় হয়? তাহলে প্রত্যেকটা বায়ুজীবী কোষে হয়, অর্থাৎ যারা বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসকার্য চালায় সমস্ত সেই বায়ুজীবী জীবের কোষের মধ্যে হয়। আর এটা 3টে পর্যায়ে ঘটে। আমরা এইটা আবার দেখে নেব সবাত শ্বসনের ধাপ। প্রথমে কি হয়, কোষের মধ্যে গ্লুকোজ থেকে উৎপন্ন হয় পাইরুভিক অ্যাসিড আর সাথে NADH2 এবং ATP। NADH2 নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, এটা বিজারিত অবস্থায় রয়েছে। আর ATP অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা প্রথম ধাপে তৈরি হয়। একটা বিক্রিয়া না, কিন্তু অনেক বিক্রিয়ার দ্বারা। এই বিক্রিয়াগুলিকে বলা হয়, প্রক্রিয়াটাকে বলে গ্লাইকোলাইসিস। এটা কোথায় ঘটে? না, সাইটোপ্লাজমের মধ্যে হয়, কোষের সাইটোপ্লাজমে। দ্বিতীয় পর্যায়ে কি হয়, এই পাইরুভিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় NADH2 অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড বিজারিত এবং FADH2 ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড এবং এটাও বিজারিত। এছাড়াও উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, জল তো উৎপন্ন হয়, সব জায়গাতেই জল উৎপন্ন হয়। আর জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, যেমন ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট, এগুলো উৎপন্ন হয়। যে চক্রাকার বিক্রিয়ার মধ্যে দিয়ে উৎপন্ন হয় তাকে বলে ক্রেবস চক্র বা TCA চক্র। TCA পুরো কথাটা হলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। তাহলে ক্রেবস চক্র বা TCA চক্রের মধ্যে দিয়ে পাইরুভিক অ্যাসিড থেকে NADH2 FADH2 উৎপন্ন হয়। এছাড়াও কার্বন ডাই অক্সাইড তো তৈরি হয়, জিটিপি তৈরি হয়। এরপর এই প্রক্রিয়াটা কোথায় ঘটে? না, এটা হয় মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ধাত্র বা স্ট্রোমা রয়েছে, ম্যাট্রিক্স রয়েছে ধাত্র, তার মধ্যে হয়। এরপর তৃতীয় ধাপে NADH2 আর FADH2 এগুলো জারিত হয়, কারণ এইগুলো তো হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়েছিল, NAD আর FAD। এবার এটা জারিত হয় অক্সিজেনের দ্বারা। জারিত হওয়ার ফলে ATP উৎপন্ন হয়, অর্থাৎ শক্তি উৎপন্ন হয় এবং NAD আর FADH2 জারিত হয়ে আবার NAD FAD তে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটি কোথায় ঘটে? না, মাইটোকন্ড্রিয়ার পর্দায় ঘটে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা, দুটো পর্দা আছে, ভেতরের পর্দায় হয়। এই প্রক্রিয়াকে বলে প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন পরিবহন তন্ত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শ্বসন বলা হয়। তাহলে তিনটি পর্যায়ে কোথায় ঘটে আমরা জানলাম, এবং কি উৎপন্ন হয়, কি থেকে কি উৎপন্ন হয় এটা জানলাম। তাহলে এই হলো সবাত শ্বসনের ধাপ। সবাত শ্বসনে মনে রাখবে যে কোষ মধ্যস্থ যে খাদ্য তার সম্পূর্ণ জারণ ঘটে এবং তার ফলে শক্তির সম্পূর্ণ মুক্তি হয়। এবার অবাত শ্বসনেও অক্সিজেন প্রয়োজন হয়, কিন্তু তা মুক্ত অক্সিজেন নয়, সেটি হলো যৌগের অক্সিজেন, যৌগ, যেমন নাইট্রেট NO3, যেমন কার্বনেট CO3, যেমন সালফেট SO4, এগুলো তো মূলক। এই রকম কার্বনেট, নাইট্রেট, সালফেট ইত্যাদি যুক্ত যে যৌগ তার অক্সিজেন ব্যবহৃত হয়, অর্থাৎ যৌগের অক্সিজেন, মুক্ত অক্সিজেন দ্বারা হয় না অবাত শ্বসন। তাহলে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, ছত্রাক রয়েছে, অর্থাৎ অণুজীবগুলো। আবার কখনো কখনো এদের ক্ষেত্রে দেখা যায় কিছু ব্যাকটেরিয়া, ছত্রাক বা কিছু, যেমন কৃমি পেটের মধ্যে থাকে না, ফিতাকৃমি, এগুলো হচ্ছে অবাত শ্বসন করে। মোনোসিস্টিস, এককোষী প্রাণী, মোনোসিস্টিসের অবাত শ্বসন হয়, ফিতাকৃমির অবাত শ্বসন হয়। আবার আমাদের পেশি কোষে যখন আমরা অত্যধিক পরিশ্রম করি তখন অক্সিজেনের অভাবে পেশি কোষের মধ্যেও অবাত শ্বসন শুরু হয় এবং তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় অবাত শ্বসনের ফলে, গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড, এবং তার ফলে পেশি খুব টান ধরে যায়, পেশি ক্লান্ত হয়ে পড়ে, আমরা তখন আর পরিশ্রম করতে পারি না। অনেকক্ষণ দৌড়লে কিন্তু এটা হয়, তোমরা দেখবে যে পেশিতে টান ধরে আমরা দৌড়তে পারি না, ওই ল্যাকটিক অ্যাসিড জমে যায় পেশিতে অবাত শ্বসনের জন্য। যাই হোক, তাহলে অবাত শ্বসন হলো যে প্রক্রিয়ায় বিভিন্ন মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কোষ মধ্যস্থ খাদ্য অর্থাৎ শ্বসন বস্তু আংশিক জারণ হয় এবং তার ফলে
শক্তির আংশিক মুক্তি হয়। লক্ষ্য করে দেখো বিক্রিয়ায় সে যেমন C6H12O6 12NO3 নাইট্রেট দেখানো হয়েছে, উৎসেচকের সাহায্যে বিক্রিয়া হয়, 6CO2 6H2O 12NO2 এবং 50 কিলো ক্যালোরি অর্থাৎ কম শক্তি উৎপন্ন হয়। তাহলে আংশিক জারণ হয় এবং কম শক্তি উৎপন্ন হয়। কার দ্বারা জারণ হয়? না কোনো যৌগের অক্সিজেন দ্বারা, মুক্ত অক্সিজেন দ্বারা নয়। বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন সালফার ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এইগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, ইস্ট, এককোষী ছত্রাক, এদের ক্ষেত্রে আমরা অবাত শোষণ দেখতে পাই। তারপরে অবাত শোষণ দেখা যায় পেশি কোষে, বললাম পেশি কোষে হয়। কৃমি, ফিতা কৃমির ক্ষেত্রে অবাত শোষণ হয়। এবারে আমরা আসছি সন্ধান। সন্ধান কিন্তু অক্সিজেন নিরপেক্ষ, অর্থাৎ অক্সিজেন প্রয়োজন নেই, কিন্তু অক্সিজেন থাকলো কি না থাকলো তার দ্বারা কোনো নির্ভর করে না, অর্থাৎ এটি অক্সিজেন নিরপেক্ষ প্রক্রিয়া। আর এটি মূলত হয় অণুজীবদের ক্ষেত্রে, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, এককোষী ছত্রাক, এদের ক্ষেত্রে হয়। যেমন ইস্টের ক্ষেত্রে সন্ধান হয়, আর ইস্ট জাইমেজ নামক একটা উৎসেচক তৈরি করে ইস্টের দেহে, যা থেকে অ্যালকোহল তৈরি হয়, ইথাইল অ্যালকোহল তৈরি করে। এছাড়াও এই যে দুধ থেকে দই তৈরি হয়, পনির তৈরি হয়, এগুলো কিন্তু সবই সন্ধান প্রক্রিয়াতে উৎপন্ন হয়। তার এছাড়া সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ওষুধ তৈরি হয়, ওষুধ, ভিটামিন তৈরি হয় এর মাধ্যমে, অ্যান্টিবায়োটিক্স, এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে এই সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তৈরি করা হয়। তারপরে পাট পচে যায়, যে পাট পচে যে পাটের যে তন্তু, পাটের গা থেকে যে তন্তু ছাড়ানো হয়, এটাও এক ধরনের, চামড়া ট্যান করা হয়, পশুদের চামড়া ট্যান করে যে ব্যবহারযোগ্য করা হয়, ব্যাগ, জুতো ইত্যাদি তৈরি করা হয়, এটাও চামড়া ট্যান করার জন্য সন্ধান প্রক্রিয়ার আশ্রয় নেওয়া হয়। তাহলে আমরা সন্ধানের কিন্তু বিভিন্ন অর্থকরী গুরুত্ব রয়েছে, যেমন দই তৈরি বললাম, পনির তৈরি হয়, এছাড়া ভিনিগার তৈরি হয়, অ্যালকোহল বা মদ তৈরি হয়, বিভিন্ন এছাড়া ওষুধপত্র আমি বললাম যেগুলো, সেগুলোও হবে। তার সন্ধানের কিছু অর্থকরী গুরুত্ব আমরা জানলাম। এগুলো অণুজীবে হয়, যেমন ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে ব্যবহার হয়, ইস্ট অ্যালকোহল তৈরি করতে, শর্করা দ্রবণ থেকে সুরা, মদ বা অ্যালকোহল তৈরি করার জন্য ইস্ট ব্যবহৃত হয়। বিক্রিয়াটা দেখো, C6H12O6 জাইমেজ, এটা ইস্টের উৎসেচক, C2H5OH ইথাইল অ্যালকোহল, C2H5OH 2ICO2 প্লাস 36 কিলো ক্যালোরি, অর্থাৎ কম শক্তি উৎপন্ন হয়, 36 থেকে 50, খুব কম শক্তি হয়। তাহলে সন্ধান প্রক্রিয়া ক্ষেত্রে এই যে উৎপন্ন পদার্থ কোষের বাইরে সঞ্চিত হয়, যেটা উৎপন্ন হয় তা কোষের বাইরে সঞ্চিত হয়, আর সবাত অবাত শ্বসনের ক্ষেত্রে উৎপন্ন পদার্থগুলো কোষের ভেতরেই তৈরি হয় এবং কোষের ভেতরেই সঞ্চিত হয়। সন্ধান, তাহলে সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান, তিনটে জিনিস নিশ্চয়ই বুঝতে পারলে, এবং এদের মধ্যে যে পার্থক্যগুলো আছে সে পার্থক্য বুঝতে পারলে। এখানে কিন্তু আমি একটা বলে নিই, অবাত শ্বসন কিন্তু কোষে মাইটোকন্ড্রিয়াতে হয় না, কারণ মাইটোকন্ড্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া নেই, কারণ অণুজীবদের, এরা প্রোক্যারিওটিক, তাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া না থাকায় অবাত শোষণ কেবল সাইটোপ্লাজমে হয় এবং প্লাজমা মেমব্রেন বা কোষপর্দাতে ঘটে। কোষপর্দা আর সাইটোপ্লাজম এখানে হয়। সন্ধানও সাইটোপ্লাজমের মধ্যে ঘটে। বিক্রিয়াগুলো অবশ্য কোষের বাইরে হয় এবং কোষের বাইরে সঞ্চিত হয় উৎপন্ন পদার্থ। তাহলে আমরা পার্থক্য সবাত অবাত শ্বসনের নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই লিখবে। প্রশ্নগুলো একটু বলছি, শুনে নাও। 1 নম্বর, ফুসফুসীয় শ্বসন ও কোষীয় শ্বসনের 3টি পার্থক্য লেখো। ফুসফুসীয় শ্বসন ও কোষীয় শ্বসনের 3টি পার্থক্য লেখো। পয়েন্ট বলে দিচ্ছি: প্রকৃতি, শক্তি ও স্থান। প্রকৃতি, শক্তি ও স্থান। 2 নম্বর, শ্বসন ও দহনের 4টি পার্থক্য লেখো। শ্বসন ও দহনের 4টি পার্থক্য লেখো। পয়েন্ট বলছি, বৈশিষ্ট্য: প্রকৃতি, স্থান, শক্তি উৎপাদন, নিয়ন্ত্রণ। প্রকৃতি, স্থান, শক্তি উৎপাদন, নিয়ন্ত্রণ। 3 নম্বর প্রশ্ন, সবাত শ্বসন কি বায়ুশূন্য স্থানে সম্ভব? সবাত শ্বসন কি বায়ুশূন্য স্থানে সম্ভব? কারণ দর্শাও। 4 নম্বর, সবাত শ্বসনের স্থান ও পর্যায়গুলি কি কি? সবাত শ্বসনের স্থান ও পর্যায়গুলি কি কি? 5 নম্বর, কোন প্রাণী বায়ু শূন্য স্থানে শ্বাসকার্য শ্বসন সম্পন্ন করে? কোন প্রাণী বায়ু শূন্য স্থানে শ্বসন সম্পন্ন করে?
নম্বর, অবাত শ্বসন। অবাত শ্বসন কোষের কোথায় ঘটে ও কেন কম শক্তি উৎপন্ন হয়? 7 নম্বর, সন্ধানে ব্যবহৃত একটি উৎসেচকের নাম লেখো। এটি কোন অণুজীব থেকে উৎপন্ন হয়? সন্ধানের 4টি ব্যবহারিক গুরুত্ব লেখো। আর 8 নম্বর প্রশ্ন, সবাত ও অবাত শ্বসনের 4টি পার্থক্য লেখো। পয়েন্টগুলো বলছি: অক্সিজেন ব্যবহার, শ্বসন বস্তুর জারণ, শক্তি আর স্থান। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে ফেলবে। আশা করি আজকের পড়া তোমরা বুঝতে পেরেছো।